সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেঙ্গু জ্বর ও তার চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সৈয়দ গোলাম মগনি মাওলা 1973 সালের জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটালে মেডিসিন বিভাগের ইউনিট প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা দর্শকবৃন্দদের। স্যার, বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি ইনফেকশাস ডিজিজ নিয়ে, এবং সেটি হচ্ছে ডেঙ্গু বা ডেঙ্গি, যে ভাষাতেই বলি না কেন, তো এই সমস্যাটি এখন কি আপনি কি রকম পরিলক্ষিত করছেন বা এই সময়ের অবস্থাটি কি রকম? এই যে বৃষ্টির দিনগুলো, বৃষ্টিটা একটু কমে আসলেই ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেড়ে যাওয়ার সম্ভাবনা। এই যে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টি আসলে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয় আমাদের দেশে। আগের বছরগুলোতেও দেখা গেছে। তো এই জন্যই আসলে এই বিষয়ে আমাদের সতর্কতা নেওয়া উচিত। এখন তো আমরা যেটা জানি যে আমাদের যে জমা যে পানিগুলোতে ডেঙ্গু মশা বংশবৃদ্ধি করে, সেই ব্যাপারে দর্শকরা নিশ্চয়ই সচেতন আছেন। তো এখন বৃষ্টি চলছে, এরপরেই কিন্তু আমরা যেন একটু সচেতনভাবে আমাদের ঘরের যে জায়গাগুলোতে পানি জমে, এই যে জিনিসগুলো আমরা যেন সতর্কতা নেই এবং মশা থেকে যেন আমরা নিজেদেরকে মশারি এবং অন্যান্যভাবে রক্ষা করি, বিশেষভাবে আমাদের শিশুদের। এই যে মশাটি বা অ্যানোফিলিস মসকিউটো, এটি দিনের বেলাতে আসলে আক্রান্ত করে থাকে, তো সে সম্পর্কে আপনার কি বলবার আছে? আসলে দিন রাত বা এরকম কোনো ভ্যারিয়েশন আছে কিনা? যেটা হচ্ছে যে ডেঙ্গু কিন্তু বেশ কয়েক বছর ধরে, বলতে গেলে সে 2000 সাল থেকে কিন্তু বিশেষভাবে প্রাদুর্ভাব বেড়ে গেছে আমাদের দেশে, এবং বারবার প্রতি বছরই দেখা যায় 1-2 বছর গ্যাপ যায়, তারপরেই একটি বিকট আকারে আমাদেরকে আক্রমণ করে। তো যার জন্য এই মশার ব্যাপারগুলো আগে ছিল যেমন এটা শুধু নগর কেন্দ্রিক ছিল, আমাদের গ্রামগুলোতে তেমন একটা ছিল না। এখন কিন্তু সারা বাংলাদেশেই ডেঙ্গু ছড়িয়ে গেছে। সুতরাং এখন কিন্তু নগর বা মফস্বল বা গ্রাম আর নেই, সব জায়গায়। যদিও অবশ্যই আমাদের নগর, ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য নগরগুলোতে বেশি প্রাদুর্ভাব, কিন্তু এখন কিন্তু আমাদের জেলা শহরগুলোতে, এমনকি গ্রামেও ডেঙ্গু চলে গেছে। এর একটা পরিবর্তন আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করব। আরেকটি হচ্ছে, হ্যাঁ, আপনি জানেন যে এডিস মশা, মহিলা এডিস মশাগুলো এই ডেঙ্গুর ভাইরাসটিকে বহন করে। তাদের স্বাভাবিক জীবনচক্রে তারা দিনের বেলাতেই আক্রমণ করে বেশি। তবে এখন কিন্তু বলা হয় যে আমরা দেখছি যে একটু সন্ধ্যার পরপর যে রাতটা, অর্থাৎ সন্ধ্যার পরপরও যে 1-2 ঘন্টার সময়, সে সময়ও কিন্তু তারা অনেক সময় আক্রমণ করে। বিশেষ করে যদি তারা ঘরের মধ্যে থাকে, আপনার ঘরেই থাকে, তো তারা যদি কোনোভাবে ডিস্টার্বড হয়, তখন তারা কিন্তু কামড় দেয়। তবে দিনের বেলাতেই বেশি, সন্ধ্যা বা রাতের বেলাও সতর্কতা বজায় রাখতে হবে। অর্থাৎ দিনের বেলাতেও যদি কেউ রেস্ট করে বা ঘুমায়, অবশ্যই মশারি টাঙিয়ে এবং পর্যাপ্ত। প্রথমত তো আপনি তো চেষ্টা করবেন যেন আপনার ঘরে মশা না থাকে, এক। আর 2 হচ্ছে ওই সতর্কতা, মশারি টানানো, এটা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। এই যে ডেঙ্গু মশার যে কামড়ের ফলে যে জ্বরটি হওয়া, এই জ্বরটিকে অন্যান্য ভাইরাল জ্বর থেকে কিভাবে আলাদা করা যায় এবং কখন আসলে সচেতন হতে হবে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে? অবশ্যই আমরা এই সময়টা, এই যে অগাস্ট মাসের শেষের দিক বা সেপ্টেম্বর, অক্টোবর, এই মাসগুলোতে আমরা বেশি সতর্ক থাকব। কিন্তু ওই যে বলেছি যে ডেঙ্গুর যে স্বাভাবিক যে ধরন, সেগুলো কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে অনেক বছর ধরে এই মশা এবং এই ভাইরাস আমাদের এই পরিবেশে থাকার কারণে। এখন কিন্তু আমরা সারা বছরই ডেঙ্গু পাই, যদিও এই সময়টাতে প্রাদুর্ভাব বেশি। তো সুতরাং যে কোনো সময়ই আপনার যদি হঠাৎ করে তীব্র জ্বর, তার সাথে দেখা যায় যে 103-104 হয়ে যাচ্ছে জ্বর আসার পর থেকেই, তার সাথে প্রথম হচ্ছে শরীর ব্যথা। সব ভাইরাস জ্বরই শরীর ব্যথা হয়, তবে এই ডেঙ্গু জ্বরের ব্যথাটা আমরা বলি ব্রেক বোন ফিভার। মনে হয় যেন মানে রুগীরা এসে আমাদের বলছে, স্যার এমন ব্যথা যে সারা শরীর যেন কেউ পিটিয়ে দিয়েছে, এরকম ব্যথা হয়। তাহলে তীব্র ব্যথা, তার সাথে বিশেষ করে মাথা ব্যথা। আর অন্যান্য ভাইরাস জ্বরে এই সব ব্যথাই হতে পারে,
ডেঙ্গুর একটা বিশেষত্ব হচ্ছে চোখের পিছনে ব্যথা। একদম। যে আপনার যদি চোখ ঘোরালে চোখের পিছনে যদি ব্যথা হয়, এটি বিশেষভাবে ডেঙ্গু ভাইরাস জ্বরেই হয়। অন্যান্য ভাইরাস জ্বরে অন্য সারা শরীরে ব্যথা হয়, কিন্তু চোখের পিছনের ব্যথাটা সাধারণত হয় না। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে সাধারণত আপনার এর সাথে আপনার খুবই দুর্বল লাগা, হ্যাঁ, আপনার ক্ষুধামন্দা দেখা দেওয়া। আজকাল কিন্তু দেখা যাচ্ছে যেগুলোকে আমরা একটু অ্যাটিপিক্যাল বা অ্যাডিশনাল সিমটম বলি ডেঙ্গু জ্বরের, প্রথমত হচ্ছে অতিরিক্ত জ্বর, শরীর ব্যথা, তার সাথে যেটা যে বমি ভাব, বমি হওয়া, ডায়রিয়া হওয়া, অর্থাৎ একটু পেটটা আপনার স্টুল বা পায়খানাটা একটু তরল হয়ে যাওয়া, ঘন ঘন হয়ে যাওয়া, পেট ব্যথা হওয়া, এগুলোও কিন্তু এখন ডেঙ্গুর লক্ষণ। আচ্ছা। আর শিশুদের ক্ষেত্রে আসলে মানে কোন সময় কোন উপসর্গগুলো দেখে আসলে চিন্তিত হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে? শিশুদের ক্ষেত্রে যেটা, যে শিশুদের যে জ্বরের সাথে যে স্বাভাবিক ওদের যে একটা চাঞ্চল্য থাকে, সেই চাঞ্চল্য যদি কমে যায়, মুখের খাবার যদি কমে যায়, আরেকটি বিশেষ দিক খেয়াল রাখতে হবে প্রস্রাবের পরিমাণ। প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, এগুলো হচ্ছে বিশেষ লক্ষণ। আর তার পাশাপাশি অন্যান্য ভাইরাস জ্বরে যে লক্ষণগুলো থাকে, যেগুলো ডেঙ্গুতে থাকে না, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সর্দি কাশি। যে সাধারণত যদি আপনার এই জ্বরের সাথে এই যে লক্ষণগুলো, জ্বর, শরীর ব্যথা হচ্ছে, তার সাথে যদি দেখা যায় শুরু থেকেই সর্দি কাশিও আছে, সেক্ষেত্রে একটা সম্ভাবনা যে এটা হয়তো বা ডেঙ্গু না, এটি সাধারণ ভাইরাস জ্বর, যেটা ইনফ্লুয়েঞ্জা দিয়েই বেশি হয়। তো এগুলো হচ্ছে আপনার সাধারণ লক্ষণ, যেগুলো দিয়ে আপনি ডেঙ্গু জ্বর এবং অন্যান্য ভাইরাস জ্বরকে একটু পার্থক্য করতে পারবেন। আর ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে বিশেষত্ব আপনি জানেন যে অন্যান্য জ্বর যখন 4-5 দিন পর ভাইরাস জ্বর ভালো হয়ে যায়, সেটি হচ্ছে সুলক্ষণ, যে আমার জ্বর 4-5 দিন পরে কমে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। আর ডেঙ্গু জ্বরের বিশেষত্ব হচ্ছে জ্বর যখন কমে যাবে, তার পরবর্তী 48 ঘন্টা হচ্ছে সবচেয়ে বেশি সতর্কতার সময়, যেটাকে আমরা ক্রিটিক্যাল ফেজ বলি। সাধারণত আগে আমরা দেখতাম যে এখনও বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দিনে যখন জ্বরটা কমে আসে, ওই সময়টা হচ্ছে সতর্কতার সময়। তবে আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব, এখন কিন্তু অনেক সময় তৃতীয় বা চতুর্থ দিনেও দেখা যায় যে জ্বর কমে গিয়ে ক্রিটিক্যাল ফেজ শুরু হয়ে গেছে। ক্রিটিক্যাল ফেজ বলতে আমরা যেটা বুঝাই, সেটা হচ্ছে ডেঙ্গু জ্বরের যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে বা বিশেষ খারাপ দিক, সেটা হচ্ছে প্লাজমা লিকেজ। অর্থাৎ এই ভাইরাসের প্রভাবে আমাদের যে রক্তনালী, সেখান থেকে আমাদের পানিটা বের হয়ে যায়, রক্তের পানি অংশটা। হ্যাঁ, রক্তনালী থেকে পানিটা বের হয়ে আপনার সাধারণ টিস্যুতে চলে আসে, পেটে আসে, অর্থাৎ পেটে জমা হয় যখন আমরা সেটাকে অ্যাসাইটিস বলি, আবার ফুসফুসের পাশে জমা হয় যখন সেটাকে আমরা প্লুরিফিউশন বলি। আবার অনেক সময় জমা না হয়েও শরীরের মধ্যে ছড়িয়ে থাকে ইন্টারস্টিশিয়াল টিস্যুতে। তো এই সময়ে যেটা দেখা যায়, ব্লাড প্রেশার ফল করে, কারণ যেহেতু রক্তনালী থেকে পানি বের হয়ে গেছে, ব্লাড প্রেশারটা ফল করে। এই সময় রোগীর যেটা খারাপ লাগবে, সেটা হচ্ছে রোগীর খুব দুর্বল লাগবে অতিরিক্ত, বসা থেকে দাঁড়ালে বা শোয়া থেকে বসলে মাথাটা ঘুরিয়ে উঠবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে, প্রস্রাবের পরিমাণ কমে আসবে। এগুলো হচ্ছে বিশেষভাবে শক বা হাইপোটেনশনের লক্ষণ। তো এক্ষেত্রে রোগী বা রোগীর লোককে কি ধরনের উপসর্গকে খেয়াল করতে হবে এবং কোন কোন উপসর্গগুলো হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে? চমৎকার। আমরা চিকিৎসকরা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, এই 3 ভাগে আমাদের ডেঙ্গু রোগীগুলোকে ভাগ করি। গ্রুপ এ, যাদের হচ্ছে সাধারণ ভাইরাস জ্বরের মতো উপসর্গ, তারা বাসাতেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাবেন, এবং এই সংখ্যায় 90 থেকে অ্যারাউন্ড 80 থেকে 90% কিন্তু গ্রুপ এ। 5 to 10% হচ্ছে গ্রুপ বি, যাদের হচ্ছে আপনার রেড ফ্ল্যাগ সাইন বা যে খারাপ উপসর্গগুলো দেখা দেয়, এবং যাদের অন্যান্য রোগ আছে, যেমন অনেকে কিডনি রোগে আক্রান্ত আছেন, হৃদরোগে আক্রান্ত আছেন, শিশুরা, বৃদ্ধরা, গর্ভবতী মায়েরা, এরা কিন্তু আমার যদি খারাপ লক্ষণ নাও দেখা যায়, তারপরেও এরা গ্রুপ বি, যেহেতু তাদের অন্যান্য বেশি সতর্কতা লাগবে, এবং এদের ক্ষেত্রে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়াটাই বাঞ্ছনীয়। এর পাশাপাশি যে লক্ষণগুলো, সেগুলো আমি একটু আগে বলেছি, রাইট, যে যদি অতিরিক্ত জ্বর হয়, অতিরিক্ত আপনি অসুস্থ হয়ে পড়েন,
বমি হয়, ডায়রিয়া হয়, পেট ব্যথা হয়, আপনার যদি অতিরিক্ত দুর্বল হয়ে যান, হাত পা ঠান্ডা হয়ে যায়, প্রস্রাবের পরিমাণ কমে যায়, আপনার লিভার বা যকৃৎ যদি একটু বড় হয়ে যায়, এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং হাসপাতালে ভর্তি হয়ে যাবেন। আর লাস্ট যেটা গ্রুপ সি, সেটা হচ্ছে অতিরিক্ত খারাপ, যাদের অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে এবং ইমার্জেন্সি কেয়ার নিতে হবে। স্যার, সিভিয়ার ডেঙ্গুতে আসলে কি কি সিমটমস বা উপসর্গ থাকবে এবং এক্ষেত্রে কি ধরনের চিকিৎসা করতে হবে? সিভিয়ার ডেঙ্গু বা গ্রুপ সি যারা হচ্ছে ইমার্জেন্সি কেয়ার নিতে হবে, তাদের হচ্ছে যে যারা ডেঙ্গু শক সিনড্রোম, অর্থাৎ যাদের ব্লাড প্রেশার অতিরিক্ত কমে যাবে, আমরা বলি 100/60 নিচে চলে যাওয়া, এবং পালস প্রেশার অর্থাৎ এই যে উপরেরটা সিস্টোলিক প্রেশার, নিচেরটা ডায়াস্টোলিক প্রেশার, এদের দূরত্ব কমে যাওয়া। যেমন আমরা নর্মালি বলি 120/80 হচ্ছে নর্মাল, এই যে মাঝখানে আপনার দুটোর মধ্যে 40-এর গ্যাপ আছে, এই গ্যাপটা যখন কমে যাবে, মনে করেন 90/80 প্রেশার, এই যে প্রেশারের দূরত্বটা কমে গেছে, তো এরকম হলে, আর এর সাথেও যে হাত পা খুব ঠান্ডা হয়ে যাওয়া, আপনি যে পালস না পান, ব্লাড প্রেশার না পান, তাহলে শকে চলে গেছে পেশেন্ট। এর পাশাপাশি হচ্ছে আপনি জানেন যে আমাদের অনুচক্রিকা বা প্লেটলেট কমে যায়, যার ফলে ব্লিডিং হতে পারে, বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে, কাশির সাথে, প্রস্রাবের সাথে, আপনার নাকের সর্দির সাথে, বমির সাথে, এরকম যদি কোনো ব্লিডিং বা এরকম রক্তক্ষরণ যদি দেখা দেয়। আরেকটা হচ্ছে যে ওই যে আপনার রোগী অতিরিক্ত খারাপ হয়ে গেছে, জ্ঞান শূন্যর মতো হয়ে গেছে, সে আর স্বাভাবিক কথা বলছে না, এগুলো হচ্ছে গ্রুপ সি বা খুবই খারাপ। অবশ্যই তাদের ইমিডিয়েট হাসপাতালে জরুরি চিকিৎসা নিতে হবে। তো এই চিকিৎসাটি আসলে কীরকম হবে, বা অনেকেই ব্যথার জন্য হয়তো নিজে থেকে ব্যথানাশক খেয়ে থাকেন, তো এক্ষেত্রে কি আপনি তাদেরকে কোনো মেসেজ দিতে চাইবেন কিনা? প্রথমত হচ্ছে যে স্বাভাবিকভাবেই বলেছি যে 80-90% মানুষ কিন্তু গ্রুপ এ, বা তারা কিন্তু বেশি খারাপ হন না। সুতরাং ডেঙ্গু জ্বর পজিটিভ হলেই আপনি বিচলিত হবেন না। আর এই পজিটিভ টেস্টের মধ্যে দুটো টেস্ট, একটি হচ্ছে NS1, আরেকটি হচ্ছে অ্যান্টিবডি। তো NS1টা করতে হয় প্রথম 4 দিনের মধ্যে জ্বর দেখা যাবার, আর জ্বর দেখা যাওয়ার 4 দিন যদি পার হয়ে যায়, তখন আপনাকে অ্যান্টিবডি দেখতে হবে, অ্যান্টি ডেঙ্গু IgG IgM। আমাদের প্রায় যেহেতু আমাদের অনেক বছর ধরে চলছে, অনেকেরই কিন্তু ডেঙ্গু জ্বর হয়েছে, বা ডেঙ্গু মশা কামড়ে দিয়েছে, ভাইরাস শরীরে গেছে, হয়তো জ্বর হয়নি, এদেরও কিন্তু IgGটা পজিটিভ থাকে। সুতরাং জ্বর আছে, NS1 নেগেটিভ, IgM নেগেটিভ, IgG যদি পজিটিভও থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডেঙ্গু জ্বর নাও হতে পারে। তবে এটা চিকিৎসক সিদ্ধান্ত নেবেন, কারণ IgG অনেক সময় IgG পজিটিভ দেখলে আমাদের রোগীরা আজকাল ভয় পেয়ে যায়, তো এটা নিয়ে আপনার ভয় পাবেন না। আর হচ্ছে যে ওই খারাপ লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেবেন। তার আগ পর্যন্ত আপনি বাসায় থাকুন, যথেষ্ট পরিমাণ পানি খান, জ্বর এবং ব্যথার জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খাবেন না, অন্য কোনো ব্যথার ওষুধ খাবেন না, কারণ অন্য কোনো ব্যথার ওষুধগুলোতে অনুচক্রিকা প্লেটলেট কমে যায়। তো ডেঙ্গু নিজের জ্বরের জন্যই কমে, তার সাথে আপনি ব্যথার ওষুধ খেলে কমে যায়। আর যে ওষুধগুলো, ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ, আর অ্যান্টিবায়োটিক মারে হচ্ছে ব্যাকটেরিয়াকে, ব্যাকটেরিয়া, সুতরাং অহেতুক অ্যান্টিবায়োটিক খাবেন না। আরেকটি হচ্ছে স্টেরয়েডটা খাবেন না। একদম চমৎকার কিছু তথ্য দিয়েছেন। আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছে। এখন সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে ডেঙ্গু জ্বরের প্রকোপ অনেক বেড়ে গিয়েছে, বিশেষ করে শিশু থেকে শুরু করে বয়স্ক এবং মধ্যবয়সীরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু জ্বরের জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে প্রত্যেকটা জ্বরেই ক্যালোরি চাহিদা পরিমাণ বেড়ে যায়। যেহেতু ডেঙ্গু জ্বরে হচ্ছে যে আমাদের ক্যালোরি চাহিদা পরিমাণটা বেড়ে যায়, কাজে ক্যালোরির খাবার আমাদেরকে এই খাদ্যাভ্যাসে রাখতে হবে। ডেঙ্গু জ্বরের পুষ্টি যে খাদ্যাভ্যাসটা আমাদেরকে নির্বাচন করতে হবে, তাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সহজপাচ্য খাবার আমাদেরকে নির্বাচন করতে হবে। ডেঙ্গু জ্বরে
লিভারের অনেক সময় দেখা যায় লিভার তার কার্যকারিতা ঠিকমতো করতে পারে না, এজন্য সহজপাচ্য খাবার যেমন হচ্ছে যে নরম ভাত, জাউ ভাত এবং হচ্ছে যে এই সময়ে প্লাজমা লিকেজ একটু বেশি হয়ে যায়, এজন্য হচ্ছে যে তরল খাবার বিশেষ করে ডাবের পানি, স্যুপ এই জাতীয় খাবার আমাদের খাদ্য তালিকায় বেশি রাখতে হবে। সারাদিনের খাদ্য তালিকায় ফ্লুইডের পরিমাণ 3 লিটার পর্যন্ত, পানি সহ 3 লিটার পর্যন্ত রাখলে খুবই ভালো হয়। এছাড়া যদি ডেঙ্গু জ্বরে যদি রোগীকে হসপিটালাইজ করতে হয় তাহলে আইভি ফ্লুইডের সাথে মুখে খাবার, তরল পদার্থ বেশি দিতে হবে। ডেঙ্গু জ্বরে যেহেতু হচ্ছে যে প্লাজমা লিকেজ একটু বেশি হয়, সেক্ষেত্রে আমাদের ইলেকট্রোলাইট যেন ইমব্যালেন্সটা না হয়, সেক্ষেত্রে ডাবের পানি, বেলের শরবত এবং হচ্ছে যে ওআরএস খাবারের স্যালাইনটা আমাদেরকে খাদ্য তালিকায় একটু বেশি রাখতে হবে। এছাড়া প্লাটিলেট কমে যায়, সেই জন্য হচ্ছে যে ডালিমের রস, বিভিন্ন ফলের রস এই জাতীয় খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ হচ্ছে যে ডায়রিয়া, এই জন্য হচ্ছে যে আমাদের ফ্লুইড ইমব্যালেন্সটা অনেক বেশি হয়ে যায়। কাজে তরল খাবারের সাথে সাথে আমাদের যে খাবারগুলো রাখতে হবে, যে খাবারগুলো আমাদের প্লাটিলেট কমাবে এবং হিমোগ্লোবিন বাড়াবে, সেই খাবারগুলো হচ্ছে যে ডালিমের রস, কমলার রস এবং হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার। ভিটামিন সি যুক্ত খাবারের মধ্যে আছে কমলা লেবুর রস, মাল্টার রস, এছাড়া হচ্ছে যে বিভিন্ন ধরনের শাকসবজি। যদি দেখা যায় যে আমাদের ডেঙ্গু রোগীর র্যাশ হয় তাহলে হচ্ছে অ্যালার্জিকযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো খাদ্য তালিকা থেকে কমিয়ে দিতে হবে। যেমন গরুর মাংস, ইলিশ মাছ এবং বেগুন, এই খাবারগুলো অ্যালার্জিক আইটেম, এই খাবারগুলো তাদের খাদ্য তালিকা থেকে একটু কমিয়ে দিতে হবে। ডেঙ্গু জ্বরের যে জিনিসটা দেখা যায় যে খাবার হজম করতে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে হচ্ছে যে অতিরিক্ত ভাজা পোড়া খাবার এ সময় বর্জন করতে হবে। তরল খাবারের পাশাপাশি আমাদেরকে ইমিউনিটি সিস্টেম যেন বুস্ট করা যায় সেই খাবারগুলো একটু বেশি রাখতে হবে। ভিটামিন সি যুক্ত খাবারের সাথে সাথে আয়রনযুক্ত খাবারও আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। যদি ডায়রিয়ার প্রকোপ একটু বেশি হয়ে যায় তাহলে দুধ জাতীয় খাবার এবং দুধ এবং দুধ জাতীয় খাবার বা ডেইরি প্রোডাক্ট এবং শাকসবজি একটু কম দিতে হবে। ডেঙ্গু রোগীকে আতঙ্ক হওয়ার কোনো কিছু নেই। ডেঙ্গুকে আমাদের খাদ্যাভ্যাস ঠিকমতো রেখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কাজে আতঙ্ক নয়, আসুন সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ডেঙ্গুকে আমরা নিরাময় করি। প্রতিকার নয়, প্রতিরোধই একমাত্র উপায়। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? না, সবশেষে এটাই বলবো যে যে কোনো জ্বর হলে আপনি সতর্ক হন, ভয় পাবার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনার মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পরীক্ষা করে দেখে নিন ডেঙ্গু আছে কি না, সেই অনুযায়ী উনি চিকিৎসা দেবেন। আর ইতিমধ্যে আপনি প্রচুর পরিমাণ পানি পান করবেন, বিশ্রাম নেবেন। ভাইরাস জ্বর 5 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। 7 দিনের বেশি যদি জ্বর গড়ায় তাহলে অন্যান্য জ্বর হলো কিনা সেটি দেখে নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল ডেঙ্গু জ্বর ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক উপকারে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। মায়াস্থেনিয়ার মেইন যে প্রবলেমটা সেটা আসলে নার্ভ এবং মাসেলের মাঝখানে যে অংশটা, এটাকে বলে আমরা নিউরোমাস্কুলার জাংশন। এই নার্ভ এবং মাসেলের মাঝখানের যে অংশটা সেটা ঠিকভাবে কাজ করে না। একটু উদাহরণ দিলে বুঝবেন। আমি যে ডান হাতটি তুলছি এটা কিন্তু আমার মস্তিষ্ক থেকে কন্ট্রোল হচ্ছে। এই মস্তিষ্ক থেকে একটা নার্ভ গিয়ে ইম্পালস দিয়েছে, তারপরে কিন্তু ডান হাত উঠছে। কিন্তু মায়াস্থেনিয়া রোগীদের হয় কি এই নার্ভ থেকে ইম্পালসটা অ্যাপ্রোপ্রিয়েটলি মাসেলে যায় না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।